শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। অদৃশ্য শক্তি নির্বাচন বানচালে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলের নেতাদের উপরে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি, তাই আইন অনুযায়ী ফ্যাসিবাদের সহযোগীদের বিচার দাবি করেন তিনি। জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপি। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। দুপুরে আহত দুই নেতাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাগপার সভাপতি লুৎফুর রহমানকে দেখতে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে যান। এরপর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। যারাই আঘাত করুক, আঘাতটা করেছিল কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে, এটা খুব পরিষ্কার, কারণ ফ্যাটাল একদম। তো আমি জানি না যে এত কিছুর পরে, এই সমস্ত অভ্যুত্থানের পরেও এখনো যে ল এনফোর্সিং এজেন্সিস আমাদের নেতাদের উপরে এভাবে আক্রমণ করে, সাধারণ মানুষকে তারা কি করেছে চিন্তা করেন। এদিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা মহানগরে বিজয় র্যালি করার কথা ছিল বিএনপির, কিন্তু জনদুর্ভোগ বিবেচনায় বাতিল করা হয়েছে ওই কর্মসূচি। পরিবর্তে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দুপুরে রাজধানীর পূর্ব মানিকনগরে ভরাট খাল পরিষ্কার ও পুনরুদ্ধারে নামে ঢাকা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হল যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করার সফল। যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। বিএনপি নেতারা বলেন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি এখনো অপরিহার্য ও প্রয়োজনীয়। আগামী সপ্তাহব্যাপী আমরা মহানগরের বিভিন্ন থানায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারত থেকে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, তাই কোনো আঘাতের পাল্টা আঘাত দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতামূলক এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেছেন, যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা রক্ষা করা হবে, এ বিষয়ে কোনো আপোষ নেই। দলের মধ্যে কোনো বিভেদ নেই, ঐক্য সমুন্নত আছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলো ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে বিষয়ে মহাসচিব বলেছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না, কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করছে, নুরকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা উৎপল ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। গণভোট সহ সব বিষয়ে সকলের ঐকমত্যে আসা উচিত, তা না হলে আগামীতে নির্বাচন সুন্দর হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখতে গিয়ে গণমাধ্যমকে তিনি বলেছেন, ঐক্য সংহতি বজায় রেখে যেন নির্বাচন আয়োজন করা যায়, সেজন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। আর নুরুল হক নূরের সুস্থতা কামনা করে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান মুজিবুর রহমান। বলেন, নূরকে আহত করার নিন্দা জানানোর ভাষা নেই,
যারা এভাবে আহত করেছেন তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা দরকার। যে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে তার তদন্ত হওয়া দরকার বলেও মনে করেন এই জামায়াত নেতা। কোনটা গণভোটের দরকার, কোনটা গণভোট দরকার নাই, সেটা সিদ্ধান্ত তারা নেবেন। কিন্তু এটা হওয়া দরকার জাতির এই ক্রান্তি লগ্নে। অবশ্যই আমাদের দাবিগুলো পূরণ হওয়া দরকার। তা না হলে আগামীতে নির্বাচন সুন্দর হবে বলে মনে হয় না। জাতি এরকম নির্বাচনকে গ্রহণ করবে বলে মনে হয়। অন্তর্ভুক্তির বদলে প্রথম দিন থেকে সরকার বিভক্তির পথে হাঁটছে, এই অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন, পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে এক পক্ষ। তার শঙ্কা, নির্ধারিত সময়ে ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না। সকালে ডিআরইউতে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় তারা এসব কথা বলেছেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হয় গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা। বিভিন্ন দলের নেতারা বলেন, প্রতিহিংসার রাজনীতির মধ্যেই বাংলাদেশিদের বসবাস। আলোচনায় সাইফুল হক বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে মপতন্ত্রকে মদদ দেয়া হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য শঙ্কার। এটা অভ্যুত্থানের পরে যেখানে দরকার ছিল এরকম একটা বিভক্ত সমাজকে আমি ঐক্যবদ্ধ করব, যেখানে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেওয়ার প্রশ্ন ছিল, সেখানে প্রতি পদে পদে নতুন করে ভাগ বিভাজন, এবং সরকার যখন ভাগ বিভাজন করে সমাজের মধ্যে তখন ভাগ বিভাজনটা অনেকখানি তখন এটা ছড়িয়ে পড়ে। এটা সরকারকে শক্তি দেয়নি, এটা সরকারকে দুর্বল করেছে, নুঝ করেছে। আলোচনায় উঠে আসে নির্বাচনের পিআর পদ্ধতি। ঐক্যমত কমিশনে নিম্নকক্ষে এই পদ্ধতি রাখার বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান তারা। বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, বাংলাদেশের সংসদের কাঠামো কি হবে, বাংলাদেশের ক্ষমতার বিন্যাস কাঠামো কি হবে, আমরা যেসব বিষয়ে ঐকমত্য হয়েছি সেটাও জনগণের অনুমোদন নেওয়া দরকার। যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্য আছে সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার। আগামী নির্বাচনে ফয়সালা হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। নেতাদের অভিমত, 13 মাস পার হয়ে গেলেও সংস্কারের সঠিক চিত্র রাজনীতিতে ফুটে উঠছে না। উঠে আসে শ্রীলঙ্কার রাজনৈতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কাতেও এরকম একটা অভ্যুত্থান হয়েছিল, শ্রীলঙ্কা কোনো সংস্কার করে নাই। শ্রীলঙ্কা একটা ভালো নির্বাচন করেছিল, কত বড় ক্রাইসিসে পড়েছিল, বাংলাদেশ থেকে টাকা ধার নিয়েছিল না, সেই টাকা শোধ করে দিয়েছে। আমরা সংস্কার করছি, খোদ রেহমান সোবান বলছে এই সংস্কারের তো কোনো বাস্তবের মুখ দেখবে না, তাহলে পুরো সময়টা নষ্ট করে দিলাম আমরা। শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে শিক্ষার্থী নির্যাতনের সময় পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। আমাদের ভুলে গেলে তো চলবে না, আমাদের মাথার উপরে জিন্দাবাদের দৈত্য আছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন বিলম্ব বা বানচালের জন্যই দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক গবেষক, বিশ্লেষকরা। আশঙ্কা, দ্রুত নির্বাচন না হলে সহিংসতা আরও বাড়তে পারে। শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্যের উপরে জোর দিয়েছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার চায় ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। কিন্তু এরপর থেকে হঠাৎ করে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, দলগুলোর মধ্যে সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা বেড়েছে, মব সন্ত্রাসও। সংকটময় এমন পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু সংস্কার ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকায় সামনে রাজনীতিতে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বাংলাদেশ যদি এখন দ্রুত নির্বাচন করতে না পারে এবং কোনো কারণে যদি এই নির্বাচনের রোডম্যাপ একবার বাধাগ্রস্ত হয়, তাহলে একটা চরম বন্য অবস্থা তৈরি হবে এবং বাংলাদেশ ফেইল্ড স্টেট হওয়ার সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। এই সরকারের নিয়ন্ত্রণ কম, সেটা আমরা দেখছি, সমাজের উপরও কম, প্রশাসনের উপরও কম। নির্বাচনকালে তো সহিংসতা বাড়ে,
বিভিন্ন দলের ভিতরে অভ্যন্তরীণ কোন্দল তো এখন শুরুই হয়। বারবার বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন চান। আপনি যদি দেখেন দের ইজ আ ফ্যাকশন উইদিন দ্য গভর্নমেন্ট যেটা চাচ্ছেন আপনাকে সেই ফ্যাকশনকে উইক করতে হবে, তাকে সরাতে হবে, যারা ব্যর্থ তাদেরকে আপনার সরাতে হবে। ইফ হি ডাজ দ্যাট, এইটাই এখন পর্যন্ত উইল সেন্ড এ ক্লিয়ার সিগন্যাল টু দ্য পলিটিক্যাল পার্টিজ যে ইয়েস এই গভর্নমেন্ট ইলেকশন নিয়ে সিরিয়াস। আদারওয়াইজ আপনি চিন্তা করে দেখেন, আপনি বারবার শুনতেছেন ওনার কথা, কিন্তু আপনি এখন পর্যন্ত তাকে ভিজিবল কোনো মানে কি বলবো ইম্প্যাক্টফুল ডিসিশন নিতে দেখেছেন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, পিআর পদ্ধতি সহ বিরোধপূর্ণ বিষয়ে ন্যূনতম ঐকমত্যের পক্ষে বিশ্লেষকরা। না হলে নির্বাচন ও পরবর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন অধ্যাপক আসিফ সাহান। নির্বাচন হলে 10টা 20টা 30টা 40টা 5টা সিট পাচ্ছেন, সেটার একটা কনসিকুয়েন্স, আপনার লস হচ্ছে। আর নির্বাচনই হচ্ছে না, আপনি গত 15 বছরের যে সময়কাল সেই রকম একটা সময়কালে ফেরত যাচ্ছেন, সেটার কনসিকুয়েন্সটা কি? তাহলে হচ্ছে কি রেশনাল ইন্টারেস্ট থেকে কথা বলেন। আপনারা একটু বোঝার চেষ্টা করা উচিত পলিটিক্যাল পার্টিদের কোনটাতে আমি হচ্ছে গিয়ে বেশি লস স্বীকার করছি। গবেষক আলতাফ পারভেজের মতে এই মুহূর্তে সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাস দমনে গুরুত্ব দিতে হবে। সরকারের মূল মনোযোগ দেওয়া উচিত নির্বাচন কমিশনকে সহায়তা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন হওয়া প্রয়োজন। এখানে যদি পুরো সরকারও না হয়, সরকারের নতুন আরও শক্তিশালী দক্ষ আইন শৃঙ্খলা রক্ষায় দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রয়োজন। বিশ্লেষকদের আশঙ্কা, চলমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য না থাকলে তৃতীয় শক্তির উত্থান হতে পারে। যেই দাবি আছে সেগুলো নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আজ 7টি রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। এই বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী তানফির মৌসুম, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আজকের এই বৈঠক কি কি বিষয়ে গুরুত্ব পাচ্ছে, কিছু জানা গেল কিনা, একটু বিস্তারিত করে জানাবেন তানফির। বৃষ্টি, বর্তমানে দেশের যে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের দিনক্ষণ, নির্বাচনের প্রস্তুতি, মূলত এই বিষয়গুলো আজকে প্রধান উপদেষ্টার সাথে যে 7টি রাজনৈতিক দলের বৈঠক তাদের সাথে মূলত প্রাধান্য পাবে এবং 5টা 10-এ শুরু হওয়া এই বৈঠকটি এখনও চলছে। কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢোকার পর এখন পর্যন্ত কিন্তু তারা বের হননি। বের হলেই তারা সামনে যে মিডিয়া সেন্টারটি রয়েছে সেখানে তারা ব্রিফ করবেন, তারা জানাবেন প্রধান উপদেষ্টার সাথে তাদের কী কী বিষয়ে আলোচনা হলো সে ব্যাপারে তখন আমরা বিস্তারিত জানতে পারবো। তবে এটি প্রধান উপদেষ্টার সাথে এই যে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা, যে বৈঠক, সেটি কিন্তু আজকে শুরু হয়নি, সেটি মূলত রবিবার শুরু হয়েছিল। রবিবারে মোট 3টি রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি, তারাও কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তাদের বৈঠক হয় এবং সেখানে তারা তাদের বিভিন্ন যে আলোচনাগুলো আছে এবং তাদের যে বিভিন্ন যে মতামতগুলো আছে সেই বিষয়গুলো কিন্তু তারা প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। এবং মূলত এখন আসলে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশে যে নির্বাচনের জন্য যে ঘোষণা এবং নির্বাচন কমিশন থেকে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে এরপর থেকে এবং বর্তমানে আমরা দেখছি যে ক্যাম্পাসের বিভিন্ন ক্যাম্পাসে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এক ধরনের জনমনে যে শঙ্কা তৈরি হয়েছে, এই সবগুলো বিষয়কে কিন্তু মিলিয়ে সামগ্রিকভাবে একটি আলোচনার জন্য প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন এবং তারই ফলশ্রুতিতে আজকে আরও 7টি রাজনৈতিক দলের সাথে এই বৈঠক চলছে এবং তারা বের হলে কি বিষয়ে আলোচনা হলো সেটা পরবর্তীতে আমরা বিস্তারিত জানতে পারবো। বৃষ্টি, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে জানাবো। ধন্যবাদ তানফির। এখন থেকে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং শৃঙ্খলা দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইলফলক বলছেন আইনজীবীরা। সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বদলি, পদোন্নতি, ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। তবে বাস্তবতা হলো এই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ। আইনজীবীরা বলছেন এ কারণে সরকারের পছন্দ মতো বিচার বা রায় না দিলে বরখাস্তের মতো নানা হয়রানির শিকার হতে হয়েছে বিচারকদের। এক রিট আবেদনের প্রেক্ষিতে এখন থেকে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে, এমন রায় দিয়েছেন হাইকোর্ট।
বাতিল করা হয় বদলি পদোন্নতি নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান। এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে থাকে তাহলে জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না, এবং জনগণের অধিকার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এই সমস্ত কারণে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত। পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল, এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী 3 মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন, আজকের রায়ে নির্বাহী বিভাগের হাত থেকে মুক্ত হলো দেশের বিচার বিভাগ। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল, যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি রেস্টোরড হলো। শেখ হাসিনার পতনের পর বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে 2017 সালের জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সব খবর দেখছেন, একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হামলার ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। প্রক্টর জানিয়েছে, ছাত্র শিক্ষক আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধান করা হবে। এদিকে প্রশাসনের আশ্বাসে রেলপথ অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। ছবিতে লাঠি সোঁটা নিয়ে ভাঙচুর করতে যাদেরকে দেখা যাচ্ছে তারা বহিরাগত দাবি শিক্ষার্থীদের। তবে বহিরাগতরা হামলা করেছে কিনা তা তদন্ত সাপেক্ষ বলে লিখিত বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলছেন, শিক্ষকদের আত্মীয় স্বজন, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের ঢালাওভাবে বহিরাগত আখ্যা দিয়ে ছাত্রছাত্রীদের উত্তপ্ত করা হয়েছে। তবে এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করছে। বিশ্ববিদ্যালয় সেই তদন্ত কমিটি গঠন করছে, সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে, তদন্ত করার পরে যারা দোষী হয়, যারা সামনে আসেন এবং তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা নেবে। আত্মীয় স্বজন বলতে এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা, যাতে আমাদের আন্দোলনকে ডিসরাপ্ট করতে পারে। তারা আসছে সবাই বহিরাগত এবং তারা মিছিল করতে করতে গেছে, আর তাদের অনেককে শনাক্ত করা হয়েছে। কিছু ছিল ভার্সিটির কর্মচারী যারা হচ্ছে স্যারদের মদতপুষ্ট, এদের মাধ্যমে এই মূলত এই হামলাটা চালিত হয় শিক্ষার্থীদের উপর। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংকট নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছে না, তাই মঙ্গলবার সকালে রেলপথ অবরোধ করে তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কিছু অফ করে দিয়েছে, এমনকি হল ভ্যাকেন্টের নির্দেশনা দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা শিক্ষার্থীরা আন্দোলন দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা এর সুষ্ঠু সমাধান চাই এবং দ্রুত ক্লাসে ফিরতে চাই। এই ঘোষণার পরপরই মিছিল নিয়ে পূবালী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা এবং ট্রেজারি ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ছাত্ররা এসে আমাকে বললো যে জাস্ট ব্যাংক বন্ধ রাখেন। ব্যাংক বন্ধ তো আসলে রাখা যায় না, কিন্তু সার্বিক নিরাপত্তার চিন্তা করে আমাদের সংশ্লিষ্ট অফিস, আমাদের যে অথরিটি আছে তার সাথে কথা বলে আপাতত ব্যাংক বন্ধ রাখা হয়েছে। ছাত্র যেভাবে আমাদের সাথে আমাদের কাঙ্ক্ষিত ব্যবহার তো ওদের কাছ থেকে পাইনি। আমরা তো একটু ইয়েতে ছিলাম যে ওরা এইভাবে এত আমাদের সাথে, আমরা তাদের শিক্ষক, আমাদের সাথে ওরা এইভাবে খারাপ আচরণ করে বা এইভাবে আচরণ করে, আমরা তো সেটা প্রত্যাশা না করি, কারণ দিন শেষে তো আমার ছাত্র, আমি তো আর অভিভাবক। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে ফের হামলা করতে ক্যাম্পাসে আসছে বহিরাগতরা। দেখা দেয় উত্তেজনা, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেহেতু হল ভ্যাকেন্ট এবং বিশ্ববিদ্যালয় বন্ধ, এখানে অন্যান্য সিটিজেনরা আমাদের এই কোতোয়ালি থানার জুরিডিকশনের ভিতরে যেভাবে আইনি সহায়তা পেতে পারে, থানা, পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এখানে আছে, সবাই এটার আইন শৃঙ্খলার জন্য লায়াবল এবং এখানে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য আমরা সশস্ত্র প্রস্তুত থাকব। ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে 2 শতাধিক শিক্ষক কর্মকর্তাকে 8 ঘন্টা অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে হামলার শিকার হয় শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, ছাড়তে বলা হয় আবাসিক হল। হুসাইন শাহিদ,
যমুনা নিউজ, ময়মনসিংহ। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন। এদিকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল ও প্রতিরোধ পরিষদ সহ কয়েকটি সংগঠন। ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। একটি গুপ্ত সংগঠন নারীদের পোশাকের স্বাধীনতা খর্ব করতে যাচ্ছে বলে অভিযোগ করে দলটি। এদিকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি না হলে এর পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। প্রচার প্রচারণা, অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচন। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা তাদের। গতকালের পর থেকে একটা সবার মধ্যে একটা স্থবিরতা আসলে কাজ করতেছে, কারণ হঠাৎ করে এতদিনের প্রচারণার মাঝখানে হঠাৎ একটা অকস্মাৎ একটা অ্যাক্সিডেন্ট। ডাকসু হলো আমাদের সকল শিক্ষার্থীদের অধিকার। আসলে এটাকে যতই ষড়যন্ত্র করুক এটাকে আসলে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এখন ডাকসু ছিল প্রত্যেক শিক্ষার্থীর একটা প্রাণের দাবি। এটার তফসিল দেওয়ার পর থেকে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান। তবে এটার পিছনে ষড়যন্ত্র অবশ্যই অব্যাহত রয়েছে এটা বন্ধ করার জন্য। প্রচারণার পাশাপাশি এক প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি প্রার্থী আবিদ ধর্ষণের হুমকিদাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে চাই। এদিকে ডাকসু বানচাল ও নারী হেনস্থা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা অভিযোগ করেন ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার সাথে ছাত্র দলের সম্পর্ক আছে। সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না। যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গণধর্ষণের হুমকিদাতার শাস্তি এবং সাইবার বুলিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। হাইকোর্টে একজন প্রার্থীর রিটের বিষয়কে কেন্দ্র করে সেই নারী প্রার্থীকে সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে বলে আমরা দেখেছি। হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোন বিধি লঙ্ঘনের জন্য কোন শাস্তি নির্ধারণ তা কোথাও উল্লেখ করা না থাকায় ঢালাওভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এবং এ সংক্রান্ত তথ্য জানানো হলেও কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে আমরা দেখছি না। এ সময় শিক্ষক নেটওয়ার্ক ডাকসু নির্বাচনের জন্য টানা 3 দিন বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণার সমালোচনা করেন। আছে বা পেজ আছে যেখানে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাল মামুনের জবানবন্দিকে বিগত আওয়ামী লীগ সরকারের গুম, খুন ও জুলাই গণহত্যার ঘটনায় অকাট্য দলিল হিসেবেই উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর। বলেছেন চৌধুরী মামুন যে সাক্ষ্য দিয়েছেন বিশ্বের কোনো আদালতই তা দুর্বল প্রমাণ করার সুযোগ নেই। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলায় রাজসাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেন। সাক্ষ্যে পুলিশের সাবেক এই শীর্ষকর্তা আওয়ামী লীগ আমলে রাতের ভোটের কারিগরদের রাষ্ট্রীয় পদক দেওয়ার বিষয়টিও তুলে ধরে কথা বলেন বাহিনীতে গোপালগঞ্জ গ্রুপিংয়ের ইস্যু নিয়েও। জুলাই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে চার্জশিটে ছিল তার নামও। এরপর নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান সাবেক আইজিপি। জবানবন্দিতে তুলে ধরেন জুলাই গণহত্যার নেপথ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও পুলিশের ভূমিকা। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল গণভবন থেকেই। নির্যাতন কিভাবে করা হতো, কারা উঠিয়ে নিয়ে আসতো, কাকে উঠিয়ে নিয়ে আসা হতো, এইটা কিভাবে নির্ধারিত হতো, এটা বলেছেন উনি যে এটা প্রধানত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো। এ সময় 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, নির্বাচনে কারসাজি সহ গুম খুনের বিষয়গুলো উঠে আসে সাবেক আইজিপির বক্তব্যে। আইজিপি হয়েও, র্যাব প্রধান হয়েও, ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি উনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না।
এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদদে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছিল। চৌধুরী আব্দুল্লাল মামুনের এই সাক্ষ্যকে জুলাই গণহত্যা সহ বিগত আওয়ামী লীগ আমলে গুম খুনের ঘটনার অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। সাক্ষ্য দেওয়ার সময় এজলাসে আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ, ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন চৌধুরী মামুন। আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সেই চ্যাপ্টারটুকু। এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত 15 বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে। সুতরাং উনি যে মামলা সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। এটা কমপ্লিটলি আদালতের বিষয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 36 জন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। গাজা অভিযান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের। দেশটির গণমাধ্যম চ্যানেল 13 এই তথ্য জানিয়েছে। বলা হয়, গাজা সিটি দখলে সেনা অভিযান জোরদারের বিতর্কিত পরিকল্পনার প্রতিবাদ করেছেন ইয়াল। তার অভিযোগ, হামাস বিরোধী পদক্ষেপের নামে সেনা তৎপরতা বৃদ্ধির যে সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে তাতে জিম্মি উদ্ধার চুক্তির সম্ভাবনা আরও ঝুঁকিতে পড়বে। সেনাপ্রধানের মতে আগ্রাসন বাড়িয়ে নয়, হামাসের সাথে সমঝোতার মাধ্যমে যুদ্ধবিরতির ব্যবস্থা নেওয়া উচিত। এতে জীবিত জিম্মিদের নিরাপদে উদ্ধার সম্ভব হবে। মন্ত্রিসভার অন্যান্য সদস্যের প্রতিও ইয়াল ক্ষোভ ঝাড়েন। সরকার বিরোধী আন্দোলনে আবারও উত্তাল হলো সার্বিয়া। সোমবার বেলগ্রেডে প্রতিবাদ মিছিলে জড়ো হয় হাজার হাজার মানুষ। রাজধানীর মূল সড়কে সমাবেশে যোগ দেয় সকল শ্রেণী পেশার মানুষ। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগেরও দাবি জানান তারা। পতাকা ও ব্যানার হাতে মৌন মিছিল নিয়ে পুরনো রেলওয়ে স্টেশনের দিকে যায় প্রতিবাদকারীরা। রাজধানীর পাশাপাশি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয় গুরুত্বপূর্ণ আরও কয়েকটি শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় বড় শহরগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গত বছর নভেম্বরে সার্বিয়ার নভি সাদ শহরে রেলওয়ে স্টেশনের ছাদ ধসে অন্তত 16 জন মানুষ নিহত হয়। ঘটনার পর থেকেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জোরালো হয়। বেশ কয়েক মাস ধরেই পরিস্থিতি উত্তপ্ত। অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে 2 জেলায় উত্তেজনা। গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীদের হামলায় সড়ক বিভাগের সার্ভেয়ার সহ 2 জন আহত হয়েছে। আর কক্সবাজারে বাঁকখালী নদী দখলমুক্তির অভিযানে পুলিশের উপরে ইটপাটকেল ছুড়েছে একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের লোকজন। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিএনবি এলাকা। সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘিরে এমন উত্তেজনা। মহাসড়কের দুপাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সেখানে সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এক পর্যায়ে বাধা দেয় ব্যবসায়ীরা, হামলাও চালানো হয়। এতে সার্ভেয়ার সহ 2 জন আহত হন। মাইকিং করছে মাস্টার বাইতে মাওনা চুরি ভাঙবো, এখানে ভাঙবো এক সাইডে ভাঙিয়ে তুমি বাজার খালি ভাঙিয়া, তাহলে তো আমরা অভিযোগ থাকবোই। আমরা মানে নিতাম ওদের কোনো ব্যক্তিগত রেসারেসির কারণে আমাদের গরিবের উপরে অত্যাচারটা তো মানে নাই। সড়ক বিভাগ জানিয়েছে, নিয়ম মেনেই পূর্ব ঘোষণা অনুযায়ী অভিযান চালানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এখানে আমি উৎসব শুরু করেছি। আজকে সামনে যেটা থাকবে আমি বলেছি আমার চোখে সবাই সমান। মসজিদের দোকান কয়েকটা ছিল সেগুলো আমি ভেঙে দিয়েছি। তো আমার কাছে সবাই সমান, এখানে তো কারো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই। উচ্ছেদ অভিযান ঘিরে একই চিত্র কক্সবাজারেও। বাঁকখালী নদী দখলমুক্ত করতে দ্বিতীয় দিনে কস্তুরী ঘাট এলাকায় অভিযানে নামে জেলা প্রশাসন। বাধা দেয় একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের লোকজন। পুলিশের সাথে হয় ধাক্কাধাক্কি। পরে 2 জনকে আটক করে নেয়ার সময় আরও ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া হয়। এতে আহত হন এক পুলিশ সদস্য। ওনারা বলতেছে যে এই জিনিসগুলা
আপনার ওই কোর্টের হাইকোর্টের নির্দেশে করতেছে, কিন্তু আসলে ওনারা কোনোভাবে আমাদের কোনো কাগজপত্র দেখতে চাই নাই। অনেকেই হচ্ছে কি না বুঝতে পেরে একটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা হচ্ছে কি এটা নিয়ে কথাবার্তা বলার পরে, বুঝিয়ে বলার পরে তারা বুঝতে পারছেন এবং ওখান থেকে সরে গেছেন। গত 24 আগস্ট বাঁকখালী নদীর সীমানায় থাকা সব অবৈধ স্থাপনা আগামী 4 মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পৌর প্রশাসন। সকালে উপজেলার কাঞ্চন পৌরসভায় উকিলবাড়ি খাল দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা, সাবেক কাউন্সিলর সহ অন্যান্যরা। অভিযানে অংশ নেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। স্থানীয়রা জানান, দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে শীতলক্ষ্যা নদীর কিছু অংশ দখলে নিয়ে রাখে প্রভাবশালী মহল। এর মধ্যে ছিল প্রায় 2 কিলোমিটার দীর্ঘ উকিলবাড়ি খালও। এর ফলে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি হতো। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম। যৌথ বাহিনীর একের পর এক অভিযানেও আতঙ্ক কাটছে না রাজধানীর মোহাম্মদপুরবাসীর। একই রাতে 2টি গ্যারেজে হামলা চালিয়ে ছিনতাই করা হয় 2টি অটোরিকশা। এরপরে কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্যরা আদাবরে এক যুবককে জিম্মি করে এবং তাকে উদ্ধারে গেলে সেখানে এক পুলিশকে কুপিয়ে জখম করা হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে এই হামলায় সরাসরি জড়িত 5 জন সহ শতাধিক সন্ত্রাসীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের 6 নম্বর সড়ক। 1 সেপ্টেম্বর রাত 10:55। সিসি ক্যামেরায় দেখা যায় মাস্ক পরা কয়েকজন সন্ত্রাসী অটোরিকশার একটি গ্যারেজে হামলা করে। এ সময় একজনকে কুপিয়ে লুট করা হয় একটি অটোরিকশা। এরপর সন্ত্রাসীরা সামনে থাকা রাশেদের গ্যারেজে যায়। সেখানে গিয়ে আরও একটি অটোরিকশা ছিনতাই করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যারেজের কর্মী সহ আশপাশের লোকজন কেউই কথা বলতে সাহস পাচ্ছে না। তাদের দাবি, হামলাকারীরা সবাই স্থানীয় এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্য। গ্যাঞ্জাম চিন্না আমরা আসছি আর কি, আইসা ওদেরকে দেখি নাই, দেখি যে ওই ছেলেটা এরকম পাও ধরে বইয়ে রয়েছে, পরে ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ভাইয়া যত কথাই কইবেন কোনো লাভ নাই, এদের নিরাপত্তা কেউ দিতে পারেন না আপনারা। একই রাতে আদাবরে এক জিম্মিকে উদ্ধারে গেলে পুলিশের উপর হামলা চালায় কবজিকাটা গ্রুপের রনি ও জনি। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 102 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 5 জন সরাসরি সেই হামলায় জড়িত। রনি জনি গ্রুপ এবং ওর সাঙ্গপাঙ্গ কবজিকাটা আনোয়ার, যাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করে সে জেল হাজতে আছে, তার সাঙ্গপাঙ্গ, এরাই মূলত এই ঘটনাটা ঘটিয়েছে আর কি। আমরা অ্যারেস্ট করে চালান দেই, আবার আসে, আবার তারা একই, কেউ ভালো হয়, কেউ সেই একই পেশায় থেকে যায়। এদিকে এসব ঘটনায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে মোহাম্মদপুরবাসীর মধ্যে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা খুব ছিল, এখন কেমন জানি আবার একটু নিষ্ক্রিয় হয়ে গেছে। রাস্তায় দিনে দুপুরে মানুষ হাঁটতে পারে না। মিডিয়ার যে তৎপরতা, ওইটা একটু যদি ভালো হতো তাহলে একটু প্রশাসনের নজরেও পড়তো। ঘটনার পর থেকে আবারও বিশেষ অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প আরোপিত অতিরিক্ত ট্যারিফের চাপে এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শূন্য শুল্কর প্রস্তাব দিয়েছে ভারত। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ভারতের সাথে বহু বছর ধরে একতরফা বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লির অতিরিক্ত শুল্কারোপের জেরে খুব কম মার্কিন পণ্যই প্রবেশ করত ভারতে, তাই কখনোই তেমন গভীর ছিল না দুদেশের বাণিজ্যিক সম্পর্ক। পোস্টের প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সাথে ভারতের তেল বাণিজ্যের কথাও উল্লেখ করেন ট্রাম্প। এ দফায় 50% শুল্কারোপের পর চাপের মুখে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্কের হার 0% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত। তবে এ নিয়ে এখনও কোনো পদক্ষেপের কথা ভাবেননি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা সব খবরের সবশেষ বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। আবারও আমন্ত্রণ সব খবরে। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের মূল্য এখন 1273 টাকা থেকে
3 টাকা কমিয়ে 1270 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 13 পয়সা কমিয়ে 58 টাকা 15 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে আগস্ট মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটো গ্যাসের দামও 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়। বারো কেজি সিলিন্ডারের মূল্য সেটা দাঁড়িয়েছে 1270 টাকা, যেটা গত আগস্ট মাসে ছিল 1273 টাকা। তার মানে 12 কেজি এলপিজিতে, বেসরকারি এলপিজিতে এই মাসে কমেছে 3 টাকা। অডিট টিম আমাদের তারা যেভাবে ইন্সপেক্ট করে যে রিপোর্ট বের করেছেন, সেই রিপোর্ট এবং বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, এমনকি বিদেশ থেকে যারা এসে অ্যাকিউয়ার করেছেন, সেটা সঙ্গতিপূর্ণ। দেশে প্রথম মোবাইল অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক 5G চালু করল রবি। সোমবার বিকেলে রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে 5G কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকার ফকিরের পুল, শাহবাগ, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা সহ বেশ কয়েকটি স্থানের গ্রাহকরা এখন থেকে 5G সেবা উপভোগ করতে পারবেন। এছাড়া চট্টগ্রামের খুলশী, সিলেটের সাগরদিঘির পাড় এলাকায় 5G সক্রিয় আছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে 5G সাপোর্টেড ডিভাইসে সেবা পাওয়া যাবে। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বলেছেন, 5G সেবা চালুর মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল ট্রান্সফরমেশনের নতুন যুগে প্রবেশ করল। স্মার্ট ডিভাইস আরও সাশ্রয়ী করার জন্য নির্মাণকারী এবং অপারেটরদের যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। The footprint that Robi has laid today will be followed by others. All the operators will launch 5G as soon as possible. Together with our regulatory effort, we will try to offer every regulatory policy that is helpful to roll out 5G faster in the villages and in the cities of Bangladesh. বিসিবির নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সরাসরি সভাপতি হবার সুযোগ নেই, তাই আগে পরিচালক হবার চেষ্টা করব, এমনটি বলেছেন আমিনুল। সিলেট জেলা স্টেডিয়ামে পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। সিলেটে ডাচদের প্রথম 2 ম্যাচ হারিয়ে টানা 3 T20 সিরিজ জিতেছে বাংলাদেশ। লিটনদের পারফরমেন্স তাই খুশি বিসিবি বস। ধুকছে সিলেট স্টেডিয়াম, এই শিরোনামে গত 28 আগস্ট একটি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। সেই রিপোর্ট সম্প্রচার হবার পর থেকেই নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। সোমবার সিলেটে আসার পর মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়ামের বেহাল দশা নিজ চোখে দেখতে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সাথে ছিলেন আরও 2 পরিচালক, নাজমুল আবিদিন ফাহিম ও সাইফুল আলম চৌধুরী স্বপন। স্টেডিয়ামের বেহাল দশা দেখে দ্রুতই সংস্কার করার ঘোষণা দিলেন বিসিবি বস। শীঘ্রই ইনশাআল্লাহ ক্রিকেটের সিলেটের আমরা রিজিওনাল ক্রিকেট সেন্টার স্থাপন করতে যাচ্ছি, যখন সবগুলো মাঠে আমাদের প্রয়োজন হবে। সো যেই প্রস্তাব এবং যেই আমরা মাঠের কারেন্ট সিচুয়েশনটা দেখলাম, এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠটাকে খেলার উপযোগী, প্র্যাকটিসের উপযোগী এবং ইনডোরে যে বিশাল কার্যক্রম দেখলাম, সবগুলো পর্যায়ক্রমে আমরা প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তবে সবচেয়ে বড় ঘোষণাটা একটু পরেই দিলেন আমিনুল। এতদিন বিসিবির নির্বাচন করবেন না বলছিলেন আমিনুল ইসলাম, নেই তার ভোট ব্যাংক, এমন কথাই বলছিলেন বারবার। কিন্তু এবার মত পাল্টে ভোট যুদ্ধে নামার ঘোষণা দিলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তার কথায় স্পষ্ট ইঙ্গিত, আবার সভাপতি হতে চান তিনি। T20 নয়, নতুন মেয়াদে সুযোগ পেলে টেস্ট শতক হাঁকানোর টার্গেট বুলবুলের। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। এদিকে টানা দ্বিতীয় ম্যাচে ডাচদের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জিতে চায় বাংলাদেশ। কিন্তু কেন 2 ম্যাচে টস জিতে আগে বোলিং করলো টাইগাররা? লিটনদের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন অনেকেই। তবে বিসিবি সভাপতি এতে দোষের কিছুই দেখছেন না। শ্রীলঙ্কার সাথে খেললাম, আমরা পাকিস্তানের সাথে খেললাম, আমরা ওই গ্যাপটা না রাখার জন্য নেদারল্যান্ডসকে অ্যাভেলেবেল পেয়েছি, আমরা এনেছি, আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা এশিয়া কাপ এবং 2026-এ যে আমাদের বিশ্বকাপ হবে সেটার প্রস্তুতি ঠিক বলবো না, ইটস অনগোয়িং ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেললাম। তার যেটা আপনি বলছিলেন ব্যাটিং ফিল্ডিং, এটা সম্পূর্ণ নির্ভর করে টিম প্ল্যানের উপরে। এটা একটা আন্তর্জাতিক খেলা, এখানে কোনো এক্সপেরিমেন্ট কেউ করতে চায় না।
এদিকে ঘরোয়া ক্রিকেটকে ফিক্সিংয়ের থাবা থেকে রক্ষা করতে আসছে এনসিএল টি20 থেকে শুরু করে থার্ড ডিভিশন সহ সব টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের অ্যান্টি কারাপশনের নিয়মকানুন বাংলায় অনুবাদ করে শেখানো হবে। এরপর একটি ফর্মে স্বাক্ষর করার পরে মিলবে খেলার সুযোগ, বলছেন আমিনুল ইসলাম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। এই ছিল সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।